চলতি বছরের ১৯ মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ওলটপালট হয়ে গিয়েছিল ভূরাজনৈতিক শত হিসাব নিকাশ। এই দিনে আজারবাইজান থেকে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার সময় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ হারান ইরানের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মর্মান্তিক সেই দুর্ঘটনায় রাইসির মৃত্যুতে গোটা ইরান সহ মধ্যপ্রাচ্য শোকের কালো ছায়ায় ঢেকে যায়। তবে এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে চলেছিল নানা আলোচনা সমালোচনা। শুরু হয় চুলচেরা তদন্ত। অবশেষে ১ সেপ্টেম্বর রবিবার সেই তদন্তের চূড়ান্ত ফল সামনে এলো। ইরান জানিয়েছে, কোনো শত্রুর হামলা নয়, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার দিন রাষ্ট্রীয় সফর শেষে ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ফেরার পথে এই দুর্ঘটনার মুখোমুখি হন। মর্মান্তিক সেই দুর্ঘটনায় রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বাকি আরোহীরাও প্রাণ হারান। ইরানি সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, তদন্তকারী দল দুর্ঘটনার কারণ হিসেবে বসন্তকালে ওই অঞ্চলের জটিল আবহাওয়া এবং বায়ুমণ্ডলীয় অবস্থাকে উল্লেখ করেছেন। তারা আরও বলেছেন, দুর্ঘটনাস্থলে হঠাৎ করে ঘন ও প্রচুর কুয়াশার কারণে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়। গত মে মাসেই ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, দুর্ঘটনার সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই। অপরদিকে আগস্টে বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, দুর্ঘটনার প্রধান কারণ ছিল ঘন কুয়াশা এবং অতিরিক্ত ২ জন আরোহী। বার্তা সংস্থাটি বলেছিল, হেলিকপ্টারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছিল, আর এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছিল নিরাপত্তা প্রোটোকলকে। তবে ফার্স নিউজের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল দেশটির সেনাবাহিনী। তারা বলেছিল, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারে নিরাপত্তা প্রোটোকল ভাঙা হয়নি। এছাড়া ভয়াবহ দুর্ঘটনায় রাইসির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে শুরু করে নানাবিধ প্রতিক্রিয়া। এক পর্যায়ে এর পেছনে যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন দেশটির অনেক নেতা। পরে কারণ জানতে দেশটির সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের একটি দল তদন্ত শুরু করে। পরপর প্রতিবেদনও দেয় দলটি। তবে তদন্তের সর্বশেষ প্রতিকূল আবহাওয়ার তথ্যটি সামনে আসে। ২ দশক ধরে ক্ষমতায় থাকা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে রীতিমতো শক্তিশালী অটোমান সাম্রাজ্যের সুলতানের সাথে তুলনা করা হয়। এই ক্ষমতাধর নেতা তার শাসনামলে সামলেছেন সামরিক অভ্যুত্থান, বিরোধী দলের ঘোর ষড়যন্ত্র, পশ্চিমা চাপের মতো বড় বড় ঝড়। সাম্প্রতিক সময়ে তিনি যেন হয়ে উঠেছেন আরও অনেক বেশি কৌশলী। একদিকে ন্যাটো সদস্য এবং অন্যদিকে ঘনিষ্ঠ রুশ মিত্র হওয়ার সুবাদে আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের স্বার্থ উদ্ধারে ভয়ঙ্কর সব খেলায় মেতেছেন এরদোয়ান। এবার এরদোয়ানের স্বার্থ উদ্ধারের খেলার ফাঁদে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, ট্রাম্পকে কথার জালে ফেলে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারে প্রভাবিত করেছেন এরদোয়ান। এমন দাবি করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা HR ম্যাকমাস্টার। তার লেখা অ্যাট ওয়ার উইথ আওয়ারসেলভস মাই ট্যুর অফ ডিউটি ইন দ্য ট্রাম্প হোয়াইট হাউস বইতে এমন দাবি করেন তিনি। এসব তথ্য উঠে এসেছে দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে। বইতে ম্যাকমাস্টার দাবি করেন, সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ নিশ্চিতভাবে জয়ী হতে যাচ্ছেন বলে ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন এরদোয়ান। এ সময় সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনে, সেখান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিতে ট্রাম্পকে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করেন তুর্কি প্রেসিডেন্ট। এর ফলে সেখানে তুর্কি সেনাদের প্রবেশের সুযোগ তৈরি হবে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানান এরদোয়ান। ২০১৭ সালের ২৪ নভেম্বর এক ফোন কলে এরদোয়ান ট্রাম্পকে জানান, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স SDF-কে মার্কিন সমর্থন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ এরই মধ্যে ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা সে অঞ্চলে পরাজিত হয়েছে। এ সময় রাশিয়ার পুতিনের মতো এরদোয়ান ও ট্রাম্পের কাছে আসাদকে সিরিয়া গৃহযুদ্ধের নিশ্চিত জয়ী পক্ষ হিসেবে উপস্থাপন করেন। সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জানান, ট্রাম্প নিজেও জানতেন তাকে ভুল বোঝানো হচ্ছে। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে অনাগ্রহের ব্যাপারটি নিয়ে ভালোভাবে খেলতে পেরেছেন পুতিন ও এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন, SDF-কে অস্ত্র সহায়তা করা মানে মার্কিন অর্থের অপচয়। বইতে সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা দাবি করেন,
পুতিন এবং এরদোয়ান উভয় নেতাই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাকে প্রতিবন্ধকতা মনে করতেন। এমনকি ফোন কলে এরদোয়ান ম্যাকমাস্টারের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোন কল স্থাপনে দেরি করেছেন। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা আরও লেখেন, ট্রাম্প সে সময় এরদোয়ানকে একটি ব্যক্তিগত ফোন নম্বর দেওয়ার কথা জানান যাতে তুর্কি প্রেসিডেন্ট যে কোনো সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো বাধা ছাড়াই যোগাযোগ করতে সক্ষম হন। ইরান ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ বাঁধার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দুই দেশ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও পশ্চিমা সমর্থনকে হাতিয়ার বানিয়ে বুক ফুলিয়ে চলা ইসরায়েল ইরানের আকাশ সীমায় হামলা চালালে তেহরান কিভাবে তা সামাল দেবে, এমন প্রশ্ন উঠছে বেশ কয়েকবার। তবে এমন সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিয়েছে শক্তিশালী ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজের আকাশ সীমা রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র সেনা কমান্ডার। ইরানের পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার আলী আসাদি শুক্রবার তেহরানে এক বক্তব্যে এ প্রত্যয় জানান। তিনি বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে নিজের প্রয়োজনীয় সব ব্যবস্থা ও সরঞ্জাম উৎপাদন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সকল রাডারকে হয় অত্যাধুনিক করা হয়েছে অথবা পুনরায় উৎপাদন করা হয়েছে। ব্রিগেডিয়ার আলী আসাদি বলেন, তার বাহিনী বিভিন্ন ধরনের অত্যাধুনিক রাডার তৈরির প্রযুক্তি রপ্ত করেছে এবং এই বাহিনী যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে সেসবের মধ্যে রয়েছে অরাশ, কেইহান, মোরাকেব ও নাজির। তিনি আরও বলেন, যে কোনো ফ্রিকোয়েন্সিতে এসব রাডার কাজ করে এবং এগুলো দেশের আকাশ সীমায় কোনো উড়ন্ত বস্তুকে অনুপ্রবেশের অনুমতি দেয় না। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি ইরানের শত্রুদের হুঁশিয়ারি করে দিয়েছেন। উল্লেখ্য যে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় ইরান গেল 4 দশকেরও বেশি সময় ধরে নিজেদের অর্থেই ঢেলে সাজিয়েছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল ও তাদের দোসর পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল সম্ভার গড়ে তুলেছে তিল তিল করে। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সঠিক চিত্র নেই কারো কাছেই, কারণ এই প্রকল্পটি সর্বোচ্চ গোপনীয়তায় রেখেছে দেশটির কর্মকর্তারা। পশ্চিমাদের ধারণা, ইরানের কাছে যেসব মাঝারি ও দূরপাল্লার মিসাইল রয়েছে সেগুলোর সক্ষমতাকে খাটো করে দেখার কিছু নেই। আবার ইসরায়েলে যেমন রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিঙ্গো এবং অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তেমনি ইরানের হাতে রয়েছে নানা নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসবের মধ্যে উল্লেখযোগ্য সর্বাধুনিক 2টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল আরমান এবং আজরাখস। এগুলোর সক্ষমতাই ব্যাপক দুশ্চিন্তার মধ্যে রাখে ইরানের শত্রুদের। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ এবং পাকিস্তানকে উল্লেখযোগ্যভাবে কোনো কিছুতে একত্রে কাজ করতে দেখা যায়নি। তবে চলতি বছর ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের অনেক ক্ষেত্রেই পট পরিবর্তন ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অনেক দেশই বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে। সেই তালিকায় এবার নাম উঠল পাকিস্তানের। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনে দেশটিতে হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক কূটনীতিকরাও অংশ নিচ্ছেন। এছাড়া বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনে ইতোমধ্যেই রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করেছে পাকিস্তান। 2 সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূতসহ পাকিস্তানের কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন। ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনের জন্য একটি রোডম্যাপও তৈরি করেছেন তারা। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য সামনে এনেছে। রবিবার তারা এই সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, সম্প্রতি ঢাকায় রাজনৈতিক পট পরিবর্তন এবং পাকিস্তানের কৌশল নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাইকমিশনার এবং
অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বিষয়টির সংবেদনশীলতার কারণে তারা সবাই নাম না প্রকাশ করার শর্তে কথা বলেছেন। একটি সূত্র জানিয়েছে, কিভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন করা যায় সে বিষয়ে অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কাছ থেকে তথ্য ও পরামর্শ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই বৈঠক ডেকেছিলেন। এদিকে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়াকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার সূচনা হিসেবে দেখছে পাকিস্তান। হাসিনার 15 বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে নানা টানাপোড়েন ছিল। যদিও ইসলামাবাদ বরাবরই ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু হাসিনা সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন বারংবার। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায়ই পাকিস্তানের বিষয়ে নয়াদিল্লির সাথে পরামর্শও করতেন। অবশ্য হাসিনার ক্ষমতাচ্যুতি ভারতের জন্য গুরুতর ধাক্কা হলেও এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ। আর সম্পর্কে সেই উত্তরণ ঘটানোর জন্য অবসরপ্রাপ্ত কূটনীতিকরা পাকিস্তান সরকারের কাছে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। পাকিস্তানি অবসরপ্রাপ্ত কূটনীতিকরা বিশ্বাস করেন, পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে সৃষ্ট এই পরিস্থিতির সুবিধা নিতে হবে, তবে সেটি করতে হবে অত্যন্ত সতর্কতা এবং দক্ষ কূটনীতির মাধ্যমে।